প্রিয় ছাত্রছাত্রীরা, ডাম্পি লেভেল যন্ত্রটির বিভিন্ন পার্টসগুলি কী কী, ডাম্পি লেভেল যন্ত্রের সাহায্যে সার্ভে করার ক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, এই যন্ত্রটিতে কী ধরনের সোর্স অফ এরর রয়েছে, কিভাবে ডাম্পি লেভেল যন্ত্রটি লেভেলিং করতে হয়, ডাম্পি লেভেলের বিভিন্ন টার্মিনোলজি সম্পর্কে তোমরা এর আগে জেনেছো। আগের ক্লাসগুলিতে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং অলরেডি তোমরা ডাম্পি লেভেল থেকে লেভেলিং করে রিডিং নেওয়াও শিখেছো। আজ আমি আলোচনা করব কিভাবে ফিল্ড থেকে ডেটা কালেক্ট করবে, ফিল্ড বুক বানাবে এবং ক্যালকুলেশন করে প্লটিং করবে সেই সম্পর্কে। এবং পরীক্ষার সময় যদি এমন হয় যে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনে বৃষ্টি হলো, তাহলে তুমি ডেটা কালেক্ট করতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় বিকল্প কোশ্চেন দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। ধরো পরীক্ষায় এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সারফেস এরিয়া তোমাকে সার্ভে করতে বলা হলো। এটি দেখে মনে হচ্ছে অনেকটি উঁচু নিচু, আমি একটু লার্জ স্কেলে এটিকে করেছি, এই জন্য মনে হচ্ছে একটু উঁচু নিচু, কিন্তু জায়গাটি কিন্তু প্র্যাকটিক্যালি ততটা উঁচু নিচু নয়। তোমার বাড়ির সামনে যে মাঠ রয়েছে বা কলেজের সামনে যে মাঠ রয়েছে সেটি এরকম কিছুটা হলেও উঁচু নিচু থাকে, দেখবে না হলে বৃষ্টির পর কিছুটা জায়গায় জল জমে থাকে, তার মানে সেখানে একটুখানি গর্ত রয়েছে। এবার এই জায়গাটি তোমাকে সার্ভে করতে হবে, মেইনলি এই গ্রিন কালারের জায়গাটুকু, এই লাইন বরাবর। এবার তুমি কিন্তু ডাম্পি লেভেল এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো বা এখানে রাখতে পারো, যে কোনো পজিশানে কিন্তু তুমি ডাম্পি লেভেল রাখতে পারো। রেখে তুমি নির্দিষ্ট দূরত্ব পর পর এই যে আমরা এ বি সি ডি এরকমভাবে তুমি স্টেশনগুলি করে নিতে পারো এবং স্টেশন করে নিয়ে সেখানে স্টাফ রেখে রিডিং নেবে। আমরা একটু দেখে নিই কীভাবে মাঠ প্ল্যানিং করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাম্পি লেভেল রাখা রয়েছে, এই ডাম্পি লেভেলটা এখানে না রেখে আমরা কিন্তু এখানে যে কোনো জায়গায় রাখতে পারতাম। অর্থাৎ ডাম্পি লেভেল এই লাইনের সঙ্গে একেবারে সমান্তরালে রাখতে হবে তার কোনো মানে নেই। দেখো আমি এটিকে কিন্তু অনেকটি দূরে রেখেছি। এবার তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি এখান থেকে স্টাফ রিডিং নেবে, সে স্টাফ রিডিং কিন্তু সব থেকে শুরুতে যেটি থাকবে অর্থাৎ প্রথমে যে থাকবে তাকে বিএস করতে হবে, মিডলেরগুলো আইএস এবং লাস্টেরটা এফএস। দেখো এখানে ডাম্পি লেভেল থাকলে তার নিয়ারেস্ট স্টেশন কিন্তু বি, তাহলে এখান থেকে স্টার্ট করা উচিত ছিল, কিন্তু নাম শুনে আমরা বুঝতে পারছি আমরা লাইনটা শুরু করেছি এ থেকে, তাই আমার সার্ভে শুরু হয়েছে এ থেকে, অর্থাৎ আমি সার্ভে শুরু করেছি যে বিন্দু থেকে সেই হবে বিএস। কিন্তু পরীক্ষার সময় একটি কথা একটু বলে রাখি, এমন হয় পরীক্ষার সময় 3-4 জনকে 3-4টে ডাম্পি লেভেল দিয়ে দেওয়া হলো, কিন্তু স্টাফ ধরার লোক হয়তো একজন আছে। তাহলে যে স্টাফ ধরেছে, ধরো তুমি এ থেকে ডেটা নেওয়া শুরু করেছো, তুমি যখন A5-এ এসছো তখন আর একজন এসছে ডেটা নিতে, তখন তার জন্য তো আবার প্রথম এ থেকে শুরু হবে না, সে A5-এই দাঁড়িয়ে আছে, যে A5-এ স্টাফ ধরে দাঁড়িয়েছিল A5-এ দাঁড়িয়ে আছে, তুমি নিচ্ছ A5-এর ডেটা, তোমার যে বন্ধুটি এলো সেও নিচ্ছে A5-এর ডেটা, কিন্তু তার A5টা কিন্তু বিএস হবে না, কারণ সে যদি নিয়ম অনুযায়ী শুরু করতো সে কোথা থেকে শুরু করতো এ থেকে, অর্থাৎ এই তার বিএস হবে। আমি বলতে চাইছি যে বিন্দু থেকে তুমি সার্ভে শুরু করবে সেটি হলো বিএস, কিন্তু পরীক্ষার সময় সিচুয়েশান এমন হতে পারে যে সার্ভে করার বিন্দুটি অনেক সময় তোমার অন্য জায়গা থেকে শুরু করতে হতে পারে, কিন্তু তোমার লাইনের প্রথম পয়েন্টটি বিএস, লাস্টেরটা এফএস, মিডলেরগুলো আইএস, এইভাবে করতে হবে। এবার দেখো আমরা এখানে মিডল স্টেডিয়া বরাবর যদি একটি কাল্পনিক রেখা টেনে দিই, এই লাইনটি হলো কলিমেশন লাইন। এই কলিমেশন লাইন মিন সি লেভেল থেকে যতটা উঁচুতে রয়েছে তাকে আমরা কলিমেশন হাইট বলতে পারি বা কলিমেশন লেভেল বলতে পারি। দেখো কলিমেশন লেভেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো গ্রাউন্ড থেকে কলিমেশন লাইন পর্যন্ত হাইট, আরেকটি হলো গ্রাউন্ড থেকে মিন সি লেভেল পর্যন্ত হাইট। এই যে গ্রাউন্ড থেকে মিন সি লেভেল পর্যন্ত প্রত্যেকটা দেখো আমি ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি, এই হাইটটিকে বলা হয় বেঞ্চমার্ক। তোমরা আগে জেনেছো বেঞ্চমার্ক বিষয়টি, যখন এটা দেওয়া থাকে তাকে বলা হয় বেঞ্চমার্ক। যখন আমরা এটা ক্যালকুলেশন করে বার করি এই হাইটটি, তখন তাকে আমরা বলি রিডিউস লেভেল, খানিকটা লাভা আর ম্যাগমার মতো। এবার
এর উপরের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এই অংশটি আমরা সার্ভে করে মিডল স্টেডিয়া বরাবর যে মান পাবো সেই মানটিকে আমরা এই রিডিং হিসেবে ধরে নেব, এইটুকু হাইট হিসেবে ধরে নেব। এবার ধরা যাক আমরা বি পয়েন্টে বেঞ্চমার্ক পেয়েছি 10 মিটার, বেঞ্চমার্ক দেওয়া আছে কোশ্চেনে 10 মিটার, আর এখানকার স্টাফ রিডিং পেয়েছি কত 3.100। তাহলে টোটাল হাইট কত হবে বলো তো? 3.100 প্লাস 10 মিটার, তাহলে কত হলো 13.100 মিটার। এই যে পুরো হাইটটি এটি হলো কলিমেশন হাইট বা কলিমেশন লেভেল। এবার দেখো আমরা A8-এর যে স্টাফ রিডিং পেলাম, এই স্টাফ রিডিংটাকে যদি আমরা এই 13.100 থেকে মাইনাস করি তাহলে আমরা বাকি এইটুকু পেয়ে যাব কি না? এটি হলো রিডিউস লেভেল। ধরো তুমি A8-এ স্টাফ রিডিং পেয়েছো 4 মিটার, তাহলে এটা যদি 4 মিটার হয় তাকে যদি আমরা 13.1 মিটার থেকে মাইনাস করি তাহলে আমরা এইটুকু হাইট পেয়ে যাব, কারণ এই টোটাল হাইট আর এই টোটাল হাইট পুরোটা এক। এইভাবে আমরা প্রত্যেকটা স্টেশনের হাইট বার করতে পারি। এইভাবে ধরো আমরা দেখলাম যে এই রকমভাবে আমরা হাইটগুলি পেয়েছি, প্রত্যেকটি স্টেশনে এইরকম একটা হাইট পেয়েছি। এবার আমরা কি করব, পরীক্ষার সময় কিন্তু তোমাকে এই শুধুমাত্র স্টাফ রিডিং নেওয়া নয়, তোমাকে প্রত্যেকটি স্টেশন থেকে প্রত্যেকটি স্টেশনের দূরত্ব এটিকে মেপে নিতে হতে পারে, বা সাধারণত পরীক্ষার সময় বলে দেওয়া থাকে যে দূরত্ব কত করে, আমরা সেই মতোভাবে স্টেশন সাজিয়ে থাকি। দেখো এখানে 2 মিটার করে দূরত্ব বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা 2 মিটার পরে পরে একটা করে গ্রাউন্ড পিন রেখে দেবো এবং স্টেশনগুলির নাম বলা থাকবে। তোমরা এবার ডেটা ওখান থেকে কালেকশন করবে। এবার দেখো তুমি ডেটা কালেকশন করে বিএস, আইএস এবং এফএসের ভ্যালুগুলি বসিয়েছো, আর এখানে গ্রাউন্ড ডিস্টেন্স 0, 2, 4 এইভাবে রেখেছো। দেখো প্রত্যেকটি স্টেশন থেকে প্রত্যেকটির দূরত্ব 2, কিন্তু তুমি 2, 2, 2 লিখবে না, কিউমুলেটিভ রেটে লিখতে হবে, অর্থাৎ 0, 2, 4, 6 এইভাবে করে যত দূর পর্যন্ত দূরত্ব হয় ততটাই লিখবে। এবার টোটাল ডিস্টেন্স এসছে 18 মিটার। 18 মিটার তোমার খাতায় তো আর রাখা যাবে না, তাকে একটা স্কেল ধরলাম 1 সেন্টিমিটার সমান 2 মিটার ধরে যে ভ্যালুগুলি পেলাম সেটা এখানে বসালাম। এবার পরীক্ষার কোশ্চেনে বেঞ্চমার্ক দেওয়া ছিল বি স্টেশনে 10 মিটার। এখন আমরা কি করব, দেখো যেহেতু বি স্টেশনে 10 মিটার ছিল তাই বি স্টেশনের স্টাফ রিডিং এর সাথে যোগ করেছে। দেখো এখানে আমরা এইভাবে যোগ করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা কলিমেশন হাইট বার করেছি। রিডিউস লেভেল বার করার সময় আমাকে কি করতে হবে, কলিমেশন হাইট থেকে ওই স্টাফ রিডিংগুলি মাইনাস করে করে বসাতে হবে। দেখো এখানে কলিমেশন হাইট কত 13.1, তার থেকে এখানে আমরা স্টাফ রিডিং কত পেয়েছি প্রথম স্টেশনে 1.205, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, দিয়ে আমরা পেলাম কত 11.895। এইভাবে প্রত্যেকটি স্টেশনের কলিমেশন হাইট সেম, তাই আমি আরও দিয়ে দেখিয়েছি এই কলিমেশন হাইট থেকে এবার একে মাইনাস করব, এই কলিমেশন হাইট থেকে একে মাইনাস করব, এর থেকে একে মাইনাস করব, আর এখানে এগুলো মানগুলো বসিয়ে যাব। এইভাবে আমরা প্রত্যেকটা রিডিউস লেভেল পেতে পারি, যেটা আমি ছবিটি দেখিয়ে আগে বলেছিলাম। এবার তোমাকে একটি অ্যারিথমেটিক চেক করতে হবে, তুমি ক্যালকুলেশন ঠিক করলে কি ভুল করলে সেটি বোঝার একটি উপায় আছে। কি দেখো, সামেশন বিএস ডিফারেন্সিয়েট সামেশন এফএস। ডিফারেন্সিয়েট কেন, যেটি বড় সেটি আগে বসবে। এবার এখানে বিএস তো একটাই আছে, এফএসও একটা, তাই সামেশন ব্যাপারটি ততটা সিগনিফিকেন্স নেই। এবার এখানে বড়কে ছিল 3.1, তাকে আগে রাখলাম, মাইনাস এফএসের ভ্যালু বসালাম, সমান সমান হতে হবে ফার্স্ট আর লাস্ট আরএলের ডিফারেন্সটা। তাহলে ফার্স্ট আরএল বড়, লাস্টেরটা ছোট, এই দুটোকে মাইনাস করলাম, মাইনাস করে আমরা দেখলাম দুপাশে ঠিকই আছে, একই ভ্যালু বেরিয়েছে, তাহলে তুমি বুঝবে ক্যালকুলেশন ঠিক করেছো। আর যখন দেখবে ভ্যালু এক বেরোচ্ছে না মানে তুমি ক্যালকুলেশন ভুল করছো। এবার দেখো একটা লেআউট অফ সার্ভে প্ল্যান বলে কনসেপ্ট আছে। এই লেআউট অফ সার্ভে প্ল্যানের ক্ষেত্রে কি, দেখো আগের টেবিলটা আরেকবার একটু দেখে নিই। এখানে কিন্তু আমরা এমজিবিজি লিখেছি। এমজিবিজি কোথা থেকে এলো, আমরা যখন সার্ভে করব, সার্ভে করার সময় আমাদের যে পয়েন্টটা থেকে সার্ভে শুরু হবে, অর্থাৎ এ পয়েন্টে সার্ভে শুরু হয়েছে, তাহলে এ পয়েন্টে একটি প্রিজমেটিক কম্পাস থাকবে, এ থেকে বি পর্যন্ত আমাকে একটি ফরওয়ার্ড বিয়ারিং নিয়ে নিতে হবে, এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং নিয়ে নিতে হবে।
হোল সার্কেল বিয়ারিং, সেটিই হলো এমজিবিজি। যদি লেআউট অফ সার্ভে প্ল্যান করতে বলা হয় তাহলে কিন্তু এইরকম সিচুয়েশন থাকতে পারে। এবার তুমি পেলে কত, 85 ডিগ্রি। এখন তোমাকে এই লেআউট অফ সার্ভে প্ল্যান করার সময় প্রথমে একটা নট লাইন আঁকতে হবে এবং প্রিজমেটিক কম্পাসের মতো নির্দিষ্ট স্কেল অনুযায়ী এখানে আমরা কত পেয়েছি, টোটাল 9 সেন্টিমিটার। তাহলে 85 ডিগ্রি চাঁদা বসিয়ে এঁকে নিয়ে এখানে 9 সেন্টিমিটার করলাম। এবং আমরা এটা কত সেন্টিমিটার পর পর দেখো আমরা স্টেশনগুলোকে পেয়েছি 1 সেন্টিমিটার পর। তাহলে 1 2 3 এভাবে মার্ক করে গেলাম, গিয়ে এখানে A1 A2 স্টেশনগুলির নাম লিখলাম। আর নিচেই ডিস্টেন্সটি, অ্যাকচুয়াল ডিস্টেন্স যেটা মিটারে যে ডিস্টেন্সটি, সেটিকে আমরা প্লট করব। এখানে সেন্টিমিটার দিয়ে মাপবো, মেপে নেব সেন্টিমিটারে, কিন্তু বসাবো আমরা গ্রাউন্ড ডিস্টেন্স। এভাবে আমরা লেআউট অফ সার্ভে প্ল্যান করব। এবার ধরো লেআউট অফ সার্ভে প্ল্যান এমন হতেই পারে যে তোমার ওখানে লাইন, দুটো লাইন বলেছে। ধরো আমাদের স্টেশনটি এরকম রয়েছে ABCDE, সেক্ষেত্রে তোমার লাইনটিকে দুটো ভাগ করা যায়, AC আর CE। যেহেতু AC পর্যন্ত একটা লাইনকে ধরেছি, আবার CE আলাদা লাইন, তাই আমি এখানে সিকে দেখো দুবার লিখেছি। এবার AC যে স্টেশনটি পেয়েছো, AC যে লাইনটি তুমি পেয়েছো, সেই লাইনের কিন্তু অ্যাঙ্গেল পেয়েছো 80 ডিগ্রি আর CE পেয়েছো 15 ডিগ্রি। তুমি কি করবে, আগে 80 ডিগ্রি আঁকলে, আঁকার পর এখানে B আর C এর পজিশন তুমি মার্ক করে নাও স্কেল অনুযায়ী। করলাম, করে এখানে আবার একটা নট লাইন করলাম। নট লাইন করার পর এবার দেখো এখান থেকে আবার একটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম, একদম প্রিজমেটিক কম্পাসের মতো, ফরওয়ার্ড বিয়ারিং দিয়ে যেভাবে আমরা আঁকতাম সেইভাবে। এখানে কারেক্টেড ফরওয়ার্ড বিয়ারিংয়ের দরকার নেই, যে মানটি পাচ্ছ সেটি দিয়েই তুমি করবে, এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এইভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে তুমি তাহলে পুরোটা প্লটিং করলে, করার পর আবার ওখানে স্টেশনগুলোকে মার্ক করলে। এবার আমি তাহলে লেআউট পুরোটা পেয়ে গেলাম। এবার কি করব, ধরো তোমার পরীক্ষায় এমন হলো, তোমাকে বলা হলো প্রিজমেটিক কম্পাস লাগবে না, তুমি নর্মাল লেআউট করো। সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে এমজিবিজি বা ম্যাগনেটিক বিয়ারিং থাকবে না। তখন তুমি কি করবে, এই পজিশনটি, এই সিচুয়েশনটি আসার কথা নয়, যদিও আসে তাহলে তুমি এরকম সোজা লাইন টেনে দিয়ে জাস্ট একটা স্কেল ধরে এঁকে এইভাবে এঁকে দেবে। অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 2 মিটার, তারপর 4 মিটার, 6 মিটার, এইভাবে করে জাস্ট করে দিয়ে স্টেশনগুলোর নাম লিখে দিয়ে উপরে তুমি হেডিং করে দাও লেআউট অফ সার্ভে প্ল্যান, নিচে স্কেল লিখে দাও। এই তিনটেভাবে তুমি লেআউট করতে পারো। এবার আমরা আসি কিভাবে প্লটিং করব। প্লটিংয়ের ক্ষেত্রে প্রথমে তোমাকে নিচে একটা হরিজন্টাল স্কেল ধরে নিতে হবে লেআউটের মতোই, কিন্তু এটা মাথায় রাখবে যে এখানে কিন্তু লাইনটা কোনোভাবেই 85 ডিগ্রি 15 ডিগ্রি এইভাবে আঁকবে না, বা ধরো দুটো লাইন ছিল, দুটো লাইন আলাদা আলাদাভাবে আঁকবো না, আমরা টোটালটাই একটা লাইন আঁকবো। ধরো আমরা প্রথম ক্ষেত্রে দেখেছিলাম কত ছিল, 85 ডিগ্রি পুরো এবি লাইনটা, আমরা সেটাকে সোজা টেনেছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, লাইনটা একটা 85 ডিগ্রি একটা 15 ডিগ্রি, আমরা ওই পুরোটাকেই একসাথে টেনে নিয়েছি। আশা করি বুঝতে পারলে, পুরোটাই সোজা লাইন হিসেবে ধরে নিয়েছি, কোনো 85 ডিগ্রি 15 ডিগ্রির ব্যাপার এখানে নেই। এবার টোটাল লেন্থটা দিয়ে আমরা এটা যখন টেনে নিলাম, নেওয়ার পর এখানে একটা ভার্টিক্যাল স্কেল দেবো। এই ভার্টিক্যাল স্কেল ধরার সময় তোমাকে একটু দেখে নিতে হবে যে হাইয়েস্ট আর লোয়েস্ট রিডিউস লেভেল কত আছে। তুমি হাইয়েস্ট লোয়েস্টের ভিত্তিতে যেটা লোয়েস্ট আছে মোটামুটি 1 বা 2 সেন্টিমিটার উপরে গিয়ে তাকে অ্যাপ্রক্স করে কমিয়ে ধরে তারপর থেকে একটি নির্দিষ্ট ইন্টারভ্যালে স্কেলটি ধরো। আর এখানে স্কেলটি ব্রেক করে দাও, না হলে তুমি পুরোটা দেখাতে পারবে না। স্কেল ব্রেক করার সময় নিচেই যে গ্যাপে এখানে ভ্যালুগুলি ধরেছে 1 সেন্টিমিটার সমান, সেই মানটি কিন্তু লিখবে। এইভাবে তুমি স্কেল ধরতে পারো, ধরে তুমি ভার্টিক্যাল স্কেল করলে। আমি আবার একবার বলে দিচ্ছি তোমাদের, এখানে কিন্তু তুমি দেখবে লোয়েস্ট আর হাইয়েস্ট রিডিউস লেভেল কত কত রয়েছে। লোয়েস্ট রিডিউস লেভেলটাকে তুমি এখানে মোটামুটি 2 সেন্টিমিটার, বা কেউ যদি মনে করো 1 সেন্টিমিটারে রাখতে পারো, আঁকার সময় 2 সেন্টিমিটার উপরে রাখলেই সুবিধা হয়। সেখানে লোয়েস্টটাকে অ্যাপ্রক্স করে বসাও, অ্যাপ্রক্স করে কমিয়ে বসাও, তারপর একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে হাইয়েস্টের ভ্যালু পাওয়া যায়, সেরকমভাবে হাইয়েস্টটাকে অ্যাপ্রক্স করে এখানে বসাও বাড়িয়ে,
লোয়েস্টকে অ্যাপ্রক্স করে কমিয়ে নেবে, হায়েস্টকে অ্যাপ্রক্স করে বাড়িয়ে নেবে, এইভাবে একটা স্কেল তৈরি করবে। এবার এখানে তুমি 1 সেন্টিমিটার সমান যে মান নিয়েছো সেই মানটি এখানে রাখো। দেখো এখানে আমরা নিয়েছিলাম 10.5, তার মানে এখানে 0.5 করে ইন্টারভেল, এখানে 0.5 1 সেন্টিমিটারে রাখলাম। এখানে আমরা একটা ব্রেক করে দিলাম। এবার যেখানে তুমি অ্যাপ্রক্স করে লোয়েস্টটাকে ধরেছো সেই সোজা ডেটাম লাইন টেনে নিলে, এই ডেটাম লাইনটা কিন্তু লোকাল ডেটাম লাইন, অর্থাৎ এটা আরবিট্রারি। এখানে তো তুমি নির্দিষ্ট কোনো ডেটাম লাইনের বেসিসে কাজ করছো না, তাই এই আরবিট্রারি ডেটাম লাইনটা তুমি টেনে নিলে। এবার তুমি প্রত্যেকটি স্টেশন বরাবর, ধরো এ স্টেশনে আমাদের আমরা যে ভ্যালু পেয়েছিলাম ধরো 11 পয়েন্ট সামথিং, সেই ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিলাম, যত মিটার পেয়েছিলাম অ্যাকর্ডিং টু স্কেল এখানে বসালাম একটা বিন্দু। এবার আমরা A1-এর সোজা আবার স্কেল ধরবো, ধরে এরকম ডটেড লাইন টেনে দিয়ে তুমি এর উপরে একটা বিন্দু করো। এইভাবে আমরা প্রত্যেকটা স্টেশনে একটা করে বিন্দু করে মার্ক করে নিলাম। মার্ক করার পর প্রত্যেকটি বিন্দুকে তুমি দেখো জয়েন করে দিলে, এখানে আমরা প্রত্যেকটা বিন্দুকে জয়েন করেছি, আর নিচে প্রত্যেকটা রিডিউস লেভেলের ভ্যালু লিখেছি। নিচে স্টেশনগুলি আর ডিস্টেন্স তো আগেই লেখা ছিল। এবার তুমি এখানে একটি লিজেন্ড করে দিতে পারো, অবজার্ভ পয়েন্ট আর লং প্রোফাইল, ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল লেখো, আর টোটাল এইভাবে একটা হেডিং করে দিতে পারো। এই হলো আমাদের লং প্রোফাইল বাই ডাম্পি লেভেল সার্ভে এক্সামের সময়। এখন এরপরও কিছু কোশ্চেন রয়েছে। ধরো পরীক্ষার সময় তোমাকে বলা হলো যে ওই যে প্রোফাইলটা তুমি পেলে তার স্লোপ বা গ্রেডিয়েন্ট বার করো, তখন কি করে বার করবে? দেখো এইখানে আগে দেখো আমরা যে লাইন বরাবর সার্ভে করেছি সেখানে স্লোপ কিন্তু অনেকগুলো সেগমেন্টে বিভক্ত। দেখো এখান থেকে এইখানে একটা তুমি ব্রেকিং পয়েন্ট পেয়েছো, মানে এখান থেকে এই পর্যন্ত একটা স্লোপ, আবার এইখান থেকে উঠে গিয়ে এই পর্যন্ত উঠেছে ম্যাক্সিমাম, এই পর্যন্ত একটা সেগমেন্ট, আবার এখান থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট, আবার এখান থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট, এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ যেখানে টপ মোস্ট পয়েন্ট থাকবে সেখান থেকে লোয়েস্ট পর্যন্ত একটা, আবার সেখান থেকে যত দূর উঠবে সেই পর্যন্ত একটা, এরকম অনেকগুলো সেগমেন্টে আমরা ভাগ করে নেব। এবার প্রথম সেগমেন্টটি আমরা যতগুলো এরকম সেগমেন্ট আসবে প্রত্যেকটার কিন্তু স্লোপ আর গ্রেডিয়েন্ট আলাদা আলাদা হবে। এবার আমরা স্লোপ বার করলাম প্রথম পয়েন্টের, ফর্মুলা কি? ট্যান ইনভার্স হাইয়েস্ট রিডিউস লেভেল মাইনাস লোয়েস্ট রিডিউস লেভেল। আমরা যে হাইয়েস্ট আর লোয়েস্ট মাইনাস করলাম, করে তাকে ডিস্টেন্স দিয়ে, এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 8 মিটার। টোটালটা কত? 8 মিটার। দেখো আমি রেড কালার দিয়ে করে দিয়েছি, আর রিডিং দুটোকে আমি রেড করে দিয়েছি। তাহলে এই দুটোকে মাইনাস করব, আর টোটাল ডিস্টেন্স 8 দিয়ে ভাগ দেবে, একে ট্যান ইনভার্স করলে এই ডিগ্রি আমরা পাচ্ছি। গ্রেডিয়েন্ট কিভাবে বার করব? গ্রেডিয়েন্ট করার সময় হাইয়েস্ট আরএল মাইনাস লোয়েস্ট আরএল বাই ডিস্টেন্স, অর্থাৎ এখানে ট্যান ইনভার্সটা বাদ দিলে যেটা হয় সেটা। এক্ষেত্রে কিন্তু আমরা আরএফে যেমন 1 বাই রাখতাম, সেরকম ডিনোমিনেটর রাখতাম, সেরকমভাবে এখানেও কিন্তু গ্রেডিয়েন্টে উপরে 1 রাখতে হবে, নিচেই অন্য ভ্যালুটি রাখতে হবে। অর্থাৎ অ্যাকচুয়াল আমরা ক্যালকুলেটারে কাজ করার সময় ডিস্টেন্সকে এই হাইয়েস্ট থেকে লোয়েস্ট মাইনাস দিলে যে ভ্যালু হয় সেটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তুমি এইভাবে লিখতে পারবে। এবার এই জিনিসটি দিয়ে আমরা কি বোঝাচ্ছি? স্লোপ তো আমরা বুঝতে পারছি কত ডিগ্রি স্লোপে রয়েছে। এইখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো গ্রেডিয়েন্ট, অর্থাৎ ধরো প্রতি 4.70 এই ইউনিট বরাবর হরিজন্টালি এত ইউনিট চেঞ্জ হলে ভার্টিক্যালি 1 ইউনিট চেঞ্জ হয়, বা ভার্টিক্যালি 1 ইউনিট চেঞ্জ হলে হরিজন্টালি এত ইউনিট চেঞ্জ হয়। এইভাবে আমরা এটাকে বোঝাচ্ছি। আমরা যদি এই জায়গায় দেখি যে আমরা এর স্কেল চেঞ্জ করে দিচ্ছি, তখন ছবির চেহারা আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গ্রেডিয়েন্টের চেহারাও দেখতে অন্যরকম হবে। এবার দেখো আমরা প্রত্যেকটা সেগমেন্ট বরাবর, এখানে দেখো প্রত্যেকটা সেগমেন্ট বরাবর আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট দেখিয়েছি, অর্থাৎ তুমি কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা গ্রেডিয়েন্ট বার করবে। এইটুকু একটা সেগমেন্ট আগে বের করেছিলাম, তেমনভাবে এই সেগমেন্টের একটা বের করতে হবে, এই সেগমেন্টের একটা, এই সেগমেন্টের একটা, এই সেগমেন্টের একটা বের করতে হবে। এবার আর একটা কথা বলি, ধরো যেহেতু আমরা এখানে এই যে স্কেল ধরেছি, স্কেল বরাবর তো আমরা গ্রেডিয়েন্টটা করিনি, আমরা অ্যাকচুয়াল ডেটা দিয়ে গ্রেডিয়েন্ট বার করেছি, তাই তুমি স্কেল যাই ধরো না কেন গ্রেডিয়েন্টের ভ্যালু তোমার সব একই আসবে।
আর যদি তুমি এই ছবিটাকে অ্যাকচুয়াল গ্রেডিয়েন্ট কীভাবে চেঞ্জ হয়ে দেখতে চাও, তাহলে তুমি সেন্টিমিটারে যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালু ধরে তুমি কাজ করে দেখতে পারো। তাহলে তুমি দেখবে ছবি যেমন তুমি যেভাবে স্কেল ধরে করবে তার সঙ্গে গ্রেডিয়েন্টের মানও পাল্টাতে থাকবে। এবার দেখো, এমন অনেক সময় বলা হয় যে টোটাল লাইনটির গ্রেডিয়েন্ট এবং স্লোপ বার করো। এই যে টোটাল লাইনটির গ্রেডিয়েন্ট স্লোপ বার করতে বললে তখন কিন্তু তোমাকে ফার্স্ট আর লাস্ট আরএলের ডিফারেন্স বার করতে হবে। ফার্স্ট আর লাস্ট আরএল, মিডিলেরটা আমরা এই যে মিডিলের যে তরঙ্গায়িত অংশটি আছে এটিকে আর কনসিডার তখন করব না। এক্ষেত্রে ফার্স্ট আর লাস্ট আরএলের ক্ষেত্রে আমরা ডিফারেন্স করেছি। কেন এই ডিফারেন্সিয়েট চিহ্ন দিয়েছি? কেননা ফার্স্টেরটা বড় হবে তার কোনো মানে নেই, দিয়ে তাকে ডিস্টেন্স দিয়ে, তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে 18, আর ফার্স্ট আর লাস্ট আরএলের ভ্যালু মাইনাস করে আমরা ট্যান ইনভার্স করলে এই স্লোপ পেয়েছি, গ্রেডিয়েন্ট এই পেয়েছি। আশা করি বুঝতে পারলে। এবার আমরা চেঞ্জিং পয়েন্টের ক্ষেত্রে কিভাবে ডেটা কালেকশন করব। দেখো, চেঞ্জিং পয়েন্টের ক্ষেত্রে একটা স্টেশন যখন তুমি ডেটা নেবে, সেই স্টেশনটি তুমি ধরো এই পর্যন্ত ডেটা নেওয়ার পর A5 পর্যন্ত ডেটা নিয়েছো, নেওয়ার পর তুমি আর ডেটা নিতে পারছো না, কোনো কারণে তুমি দেখতে পাচ্ছ না বা অন্য কিছু কারণ হয়েছে, তখন তোমাকে ইনস্ট্রুমেন্ট হাইট চেঞ্জ করে নিতে হতে পারে, ইনস্ট্রুমেন্টটি সরিয়ে অন্য জায়গায় বসাতে হতে পারে। এই যে সরিয়ে বসালে তখন মাথায় রাখতে হবে তুমি যে পয়েন্টে সার্ভে শেষ করেছিলে পরের ইনস্ট্রুমেন্টে সেখান থেকে ডেটা কালেকশন শুরু হবে। তাহলে প্রথম স্টেশনের ক্ষেত্রে আমরা প্রথম ধরো যে ডাম্পিটা, আমি এটাকে প্রথম ডাম্পি লেভেল ধরছি, এর ক্ষেত্রে আমরা যেহেতু এ পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট ধরছি তাই এটি হলো প্রথম ডাম্পি। তুমি এখানে বসে সার্ভে করছিলে, সার্ভে করার সময় তুমি বিএস পেয়েছো এ স্টেশনটি, মিডলেরগুলো আইএস, যেখানে তুমি শেষ করেছো সেটা এফএস। দেখো আমি একটা নির্দিষ্ট কালার দিয়ে এই মেশিনের বিএস আইএস এফএস দেখালাম। তাহলে এটা যেহেতু চেঞ্জিং পয়েন্ট, পরের ইনস্ট্রুমেন্ট লেভেলিং করার পর তুমি আবার শুরু করছো কোথা থেকে, বিএস, অর্থাৎ আগের মেশিনের যেটা এফএস এই মেশিনের ক্ষেত্রে সেটা বিএস, মিডলেরগুলো আইএস, লাস্টেরটা এফএস। দেখো, পরীক্ষার সময় তোমাকে এমন হতে পারে একই মেশিন হয়তো নাড়িয়ে আবার বিএস আইএস এফএস নিতে হতে পারে। এবার তোমাদের একটা প্রশ্ন অনেক সময় থাকে, সেটা হলো যে সবার ক্ষেত্রে রিডিং তো স্যার আলাদা হচ্ছে, কিভাবে আপনারা বুঝবেন ঠিক হচ্ছে? দেখো, রিডিং প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা হবে। তুমি নিজে যতবার একটা মেশিন লেভেলিং করবে ততবার রিডিং আলাদা হবে, কিন্তু রিডিউস লেভেল কিন্তু সবসময় এক আসবে, এবং সেটি করার জন্যই কিন্তু এই কলিমেশন মেথডটির উদ্ভব হয়েছে। বা এই মেথড, অন্য মেথডও আছে রাইজ অ্যান্ড ফল, যে মেথডেই তুমি করো না কেন রিডিউস লেভেল প্রত্যেকেরই এক আসবে। এবার দেখো, আমরা তাহলে প্রথম মেশিন দিয়ে এইভাবে বিএস পেয়েছি, আইএসগুলো পেয়েছি, এফএস পেয়েছি। তাহলে যেখানে এফএস পেয়েছিলাম A5-এ সেখান থেকেই আমার আবার বিএস শুরু হয়েছে, আইএস এফএস শেষ হলো। এই ক্ষেত্রে আমার কাজ হলো প্রথমে দেখতে হবে কোথায় বেঞ্চমার্ক দেওয়া আছে। বেঞ্চমার্ক আছে কি বিএস স্টেশনে, বিএস স্টেশনে আমাদের বেঞ্চমার্ক কত 10 মিটার। তাহলে বিএস স্টেশনে 10 মিটার হওয়াতে আগের মতোই এখানে আমরা কলিমেশন লেভেল পেলাম কত 13.1। তাহলে এই 13.1 থেকে প্রত্যেকটাকে আমরা মাইনাস করে করে গেলাম, প্রথম একে মাইনাস করলাম, একে, অর্থাৎ নিচ থেকে মাইনাস করতে করতে এলাম। এসে আমরা কিন্তু যেখানে চেঞ্জিং পয়েন্ট সেখানেও কলিমেশন থেকে এই স্টাফ রিডিংকে মাইনাস করব, কারণ আমরা কলিমেশন বার করেছি কিন্তু লাস্টের যে মেশিনটা সেটা। এবার এখানে যে রিডিউস লেভেল পেলাম, আমি আগে বলেছিলাম রিডিউস লেভেল আর বেঞ্চমার্ক একই জিনিস, তাহলে আমরা পরের মেশিনের ক্ষেত্রে একে বেঞ্চমার্ক ধরে নিতে পারি, এর সঙ্গে পরের মেশিনের যে স্টাফ রিডিং তাকে যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটাই হলো কলিমেশন লেভেল। আমি আবার বলছি, আমরা প্রথম যে স্টেশনের বেঞ্চমার্ক দেওয়া ছিল দেখতে হবে সেটি কোন মেশিনের, সেই মেশিনের কলিমেশন লেভেল বার করব কিভাবে, যে স্টেশনের বেঞ্চমার্ক দেওয়া সেই স্টেশনের স্টাফ রিডিং যোগ করলে কলিমেশন পেলাম। এবার ওই ইনস্ট্রুমেন্ট থেকে যতগুলো রিডিং তুমি নিয়েছিলে সবগুলোকে মাইনাস করলে তুমি রিডিউস লেভেল পেলে। রিডিউস লেভেল পাওয়ার পর এই যে রিডিউস লেভেল, তার থেকে এবার তুমি সেই রিডিউস লেভেলের সাথে পরের মেশিনের স্টাফ রিডিং যোগ করবে, যোগ করলে যেটা পাবে সেটাই হলো কলিমেশন লেভেল, কারণ রিডিউস লেভেল আর বেঞ্চমার্ক একই জিনিস, নাম আলাদা। এবার এর থেকে যদি তুমি প্রত্যেকটা মানকে মাইনাস করে করে যাও তাহলে তুমি এখানে প্রত্যেকটার আলাদা রিডিউস লেভেল পেতে পারো।
আশা করি বুঝতে পারলে। এবার তুমি যখন এটাকে কারেকশন করবে, অ্যারিথমেটিক চেক করবে, তখন দেখো আমরা আগে ফর্মুলা পড়েছিলাম সামেশন বিএস ডিফারেন্সিয়েট সামেশন এফএস। এই সামেশন বিএস এফএস এর কনসেপ্টটা এই কারণে এসছে, যদি চেঞ্জিং পয়েন্ট থাকে তাহলে এইভাবে বসাতে হবে। এবার আমরা এটাকেও আগের মতো করে প্লটিং করব। এখন আসি আমরা রাইজ অ্যান্ড ফল মেথডে। এটি একটি অন্য জিনিস। কি যদি তোমাকে পরীক্ষায় মেনশন করে দেওয়া হয়তো বৃষ্টি হচ্ছে, ডেটা দিয়ে বললো রাইজ অ্যান্ড ফল মেথডে করো, আবার কলিমেশন মেথডে করো, কলিমেশন মেথড তো বুঝে গেলে, রাইজ অ্যান্ড ফল মেথডে যদি বলে তখন তুমি কি করবে। দেখো, রাইজ অ্যান্ড ফল মেথড মানে এটি আরও সহজ। আমি একবারেই চেঞ্জিং পয়েন্টের দিয়েই ক্যালকুলেশনটি করেছি, নর্মাল হলে তো তোমরা সহজেই পারবে। দেখো, প্রথম স্টেশন থেকে পরের স্টেশন তুমি মাইনাস করো, মাইনাস করলে যে ভ্যালুটি তুমি পেলে সেই ভ্যালুটি তুমি দেখো প্লাসে না মাইনাসে এসছে। এখানে দেখো প্রথম স্টেশনের ভ্যালু কম, দ্বিতীয় স্টেশনের ভ্যালু কিন্তু বেশি, তাহলে এটা মাইনাসে আসবে। মাইনাসে আসলে ফলের ঘরে লেখো, এবং এটি কোনো সময় কিন্তু প্রথম ঘর আমাদের ফিল আপ হবে না, প্রথম ঘর ফাঁকা থাকবে, দ্বিতীয় ঘর থেকে ফিল আপ হবে। তৃতীয় ঘরে 2 - 3 করলে দ্বিতীয় যে স্টাফ রিডিং তার থেকে তৃতীয় স্টাফ রিডিং মাইনাস করলাম, করে আমরা এখানে বসালাম, এটাও মাইনাসে এসছে। তারপর 8 থেকে এটাকে মাইনাস করলাম, যেহেতু আমাদের এটা কিন্তু একই মেশিন, এটা মাথায় রাখতে হবে। তুমি কোনোভাবে পরের ঘরে আসার সময় পরের মেশিনের সাথে কিন্তু মাইনাস করবে না, তুমি একই মেশিনের স্টাফ রিডিংগুলো মাইনাস করতে করতে আসবে। তাহলে এর সঙ্গে একে মাইনাস করলে, করে দেখলে এটা পজিটিভ এসছে, তাহলে এটা রাইজে রাখলে। এবার দেখো কি করবে তুমি, একে রাইজে রাখার পর পরের বার যখন তুমি পরের ঘরের রাইজ ফল বার করতে চাইছো তখন কিন্তু পরের মেশিনের মাইনাস করতে হবে রিডিং, অর্থাৎ এর থেকে একে মাইনাস করে এখানে বসাবে। খুব ভালো করে মাথায় নাও, এখানে কিন্তু আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা করেছি, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ করার সময় প্রথম মেশিনের এফএসকে নিয়েছি, যেহেতু এদের সঙ্গে প্রথমটাই কানেক্টেড, নিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমরা আর কোনো কিছু করব না। এবার চলে যাব তার পরের স্টেশনে। এবার পরের স্টেশনে বার করতে গেলে কি, তার আগেরটার সঙ্গে মাইনাস করতে হবে, কিন্তু আগেরটা দুটো রিডিং থাকার জন্য তুমি কি করবে, যেটা এই মেশিনের শুরু হলো সেই রিডিং থেকে মাইনাস করবে। এইভাবে মাইনাস করে করে এখানে রাইজ বা ফলে বসিয়ে দিলে। এখন তোমাকে কি করতে হবে, রিডিউস লেভেল বার করতে হবে। দেখো কোন পয়েন্টের বেঞ্চমার্ক দেওয়া আছে, বেঞ্চমার্ক দেওয়া আছে এ পয়েন্টের, তাহলে এ পয়েন্টের বেঞ্চমার্ক কত, 10। 10-এর সাথে তুমি এবার কি করবে, রাইজ না ফল রয়েছে পরেরটা, দেখো ফল, ফল হলে কী হবে, মাইনাস হবে, অর্থাৎ 10-এর থেকে একে মাইনাস করলে, করে এখানে বসালে। পরেরটা আবার ফল, তাহলে কী হবে, 9.670 ছিল, তার থেকে একে মাইনাস করলে, অর্থাৎ যে রিডিউস লেভেল পাচ্ছ তার থেকে পরেরটা মাইনাস করলে, করে এটা পেলে। পরেরটা আবার রাইজ, রাইজ হলে এর সঙ্গে রাইজের ভ্যালুটা যোগ করো, করে এখানে বসো। তারপরেরটা আবার ফল, তাহলে যে এখানে যে মানটি তুমি পাচ্ছ তার থেকে একে মাইনাস করে এখানে বসাচ্ছ। এইভাবে তুমি পুরোটা ক্যালকুলেট করলে। এবার দেখো, রাইজ অ্যান্ড ফলের ক্ষেত্রে চেকিং করার সময় সামেশন বিএস ডিফারেন্সিয়েট সামেশন এফএস ইকুয়াল টু সামেশন রাইজ ডিফারেন্সিয়েট সামেশন ফল ইকুয়াল টু ফার্স্ট আরএল ডিফারেন্সিয়েট লাস্ট আরএল। এইভাবে যদি করো তুমি তিনটি মানই কিন্তু একই পাবে। তাই এখানে রাইজ আর ফলের একটা সামেশন করবে, বিএস আর এফএসেরও সামেশন করবে, করে তুমি ক্যালকুলেশনটা করে নাও। এবার এখানে একটা সতর্কতা বলি, ধরো আমাদের বেঞ্চমার্ক দেওয়া আছে স্টেশন বিতে, তখন কিন্তু ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। কীরকম, ধরো বিতে যদি আমার দেওয়া থাকে, তাহলে বিতে আমাদের বেঞ্চমার্ক ধরো 10 দেওয়া আছে, তাহলে 10 থেকে এই যে ভ্যালুটি আমরা পেলাম এটাকে আমরা তখন কি করব, এই ভ্যালুটিকে যোগ করব না বিয়োগ করব। যেহেতু ফল আছে আমরা আগের বার কী করেছিলাম, বিয়োগ করেছিলাম, কিন্তু এবার উল্টো করতে হবে, যোগ করতে হবে, যোগ করে উপরে যেতে হবে। তারপর রাইজ থাকলে তাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে উপরে যেতে হবে, অর্থাৎ নিচ থেকে যাওয়ার সময় আমরা কিন্তু সম্পূর্ণ উল্টোভাবে যাব। দেখো এখানে আমরা একটা এরকমভাবে করে দেখিয়েছি, একই ডেটা রেখেছি, বেঞ্চমার্কটা ওখানে যেটা আমরা রিডিউস লেভেল পেয়েছিলাম সেটাকে বি এর বেঞ্চমার্ক রেখেছি। তাহলে আমরা এই বেঞ্চমার্ক পেলাম, তোমাদের বোঝার সুবিধার্থে এই বেঞ্চমার্ক পেলাম, এর থেকে আমরা এটাকে কি করেছি, যোগ করেছি, যোগ করলে এটা পাবো।
এর থেকে আবার এটাকে বিয়োগ করলে এটা পাবো। অর্থাৎ এই নিচ থেকে যখন উপরে যাবে তখন কিন্তু উল্টো মেথডে করতে হবে। আর একটা কথা বলি, যদি মিডল পজিশনে থাকতো তাহলে তুমি মাথায় রাখবে, মিডল পজিশনে থাকলে যখন তুমি উপরের দিকে যাচ্ছ তখন উল্টোভাবে করতে করতে যাবে, নিচের দিকে আসলে যে নিয়মে হয়, অর্থাৎ প্লাস থাকলে যোগ হবে, মাইনাস থাকলে বিয়োগ হবে, এইভাবে করবে। এইটুকু রাইজ অ্যান্ড ফল মেথডে শুধু বেঞ্চমার্কের পজিশনটাই তোমাকে মাথায় রাখতে হবে। তারপর তুমি যেভাবে আগে ড্রয়িং করেছো, প্লটিং করেছো, ওইভাবে করবে, আর আলাদা কিছু ব্যাপার নেই। এবার তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা রাইজ অ্যান্ড ফল মেথড এবং কলিমেশন মেথড দুটোভাবেই এটি করবে। দেখবে কোশ্চেন দুটো পড়ার পর তোমার মনে হবে একই কোশ্চেন হয়তো স্যার ভুল করে দিয়েছে, একেবারেই না। এখানে দেখবে একটা শব্দ শুধু আমি পাল্টে দিয়েছি, এখানে বলেছি 4th and 8th রিডিংস, আর এখানে বলেছি 4th and 7th স্টেশনস। এই যে স্টেশনস আর রিডিংস, এই দুটো শব্দের মধ্যে একটু তফাৎ আছে, তাই তোমরা এই জিনিসটি দেখে বুঝে কাজ করো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ক্যালকুলেশন করে আমাকে জানাও। যারা বুঝতে পারবে না আমাকে বলবে। যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করনি অবিলম্বে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য পরে আরও অনেক ধরনের ছোটোখাটো ক্যালকুলেশন এবং অন্যান্য প্র্যাকটিক্যালের কাজ নিয়ে আমি আসব। ধন্যবাদ।